দেড় বছর না যেতেই সরিয়ে দেয়া হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে। বুধবার দুপুরে তিনি নিজ কার্যালয় ত্যাগ করেন। এর আগে বিভিন্ন ইস্যুতে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছিল কেন্দ্রীয় ব্যাংকের একটি গোষ্ঠী। এছাড়া ব্যাংক একীভূতকরণ সহ নানা সিদ্ধান্তের সমালোচনা করে তাকে স্বৈরাচার আখ্যা দেন কেউ কেউ। গতকাল 3 কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু হয় সকাল থেকেই। এরপর জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছিলেন ডক্টর আহসান এইচ মনসুর। যদিও তখনও সরিয়ে দেওয়ার বিষয়টি জানতেন না তিনি। এদিকে বেশ কয়েকজন কর্মকর্তা মব তৈরি করে বের করে দেন গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে। আর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান ব্যবসায়ী মোস্তাকুর রহমান। এদিকে সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে গভর্নর বদল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিবেচনাতে কিছু নাই, একটা সরকার, নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে। স্বাভাবিকভাবে তো পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। আর এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তৈরি পোশাক ব্যবসায়ী মোস্তাকুর রহমান একজন কস্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ, কাজ করেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে। টিআইবি মনে করছে যে এই সময়ে তার দায়িত্ব পালন হবে চ্যালেঞ্জিং। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আর্থিক খাতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কর্মসূচিও চলছিল ভেতরে বাইরে। অবশেষে সরকারের বয়স 7 দিন না যেতেই নেওয়া হলো বড় এক সিদ্ধান্ত। 2024-এর আগস্টে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হলো গভর্নরের পদ থেকে। মনসুর অধ্যায়ের সমাপ্তির পর 14তম গভর্নর হিসেবে দায়িত্ব পেলেন ব্যবসায়ী উদ্যোক্তা মোস্তাকুর রহমান। একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। মোস্তাকুর রহমান 1966 সালের 12ই মে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে 1987 সালে স্নাতক এবং 1988 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর 1992 সালে ICMAB থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে উত্তীর্ণ হন। আর্থিক ব্যবস্থাপনায় 30 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি। ঢাকা চেম্বার, BGMEA, রিহ্যাব, ATAB সহ বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন মোস্তাকুর রহমান। ফলে উৎপাদন, আবাসন, কৃষি এবং শিল্প খাতে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং সুশাসন বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তার। আগে জয়েন করে তারপরে হয়তো দিলে ভালো হবে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন বর্তমান বাস্তবতায় তার দায়িত্ব পালন হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার সম্পর্কে পর্যাপ্ত না জেনে বলছে। আমি আশা করব যে তার যে অবস্থানটা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের যে অবস্থানটা, সেটার জন্য সম্পূর্ণ পেশাগত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার প্রভাব মুক্ত হয়ে, বিশেষ করে ব্যক্তির পরিচয় বা প্রতিষ্ঠানের পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে যেন তিনি তার দায়িত্বটা পালন করেন বাংলাদেশ ব্যাংকে পরিচালনার জন্য। ব্যাংকিং খাতকে ও সুপারভাইজারি ওভারসাইট বডি হিসেবে যে ভূমিকাটি সেটা পালনের জন্য সম্পূর্ণভাবে পেশাগত দক্ষতাকে, অভিজ্ঞতাকে কাজে লাগান। এরই মধ্যে আহসান এইচ মনসুরকে সরিয়ে 14তম গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নুসরাত মৌমি, 71। সংস্কার করতে এসে স্বৈরাচারের দুর্নাম নিয়ে গভর্নরের চেয়ার ছেড়ে চলে যেতে হলো আহসান এইচ মনসুরকে। 1.5 বছরের দায়িত্ব পালনকালে জন্ম দিয়েছেন বহু সমালোচনার। ব্যাংক একীভূতকরণের নতুন উদ্যোগে হয়েছেন প্রশ্নবিদ্ধ। তবে এসবের বিপরীতে রিজার্ভ ও রেমিটেন্স বাড়ানো এবং পাচার বন্ধে চেষ্টা করেছেন প্রাণান্ত। তার 1.5 বছরের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী মইনুল হাসান। 1.5 বছরের কর্মস্থল থেকে বিদায় পর্বটা হয়তো আরো খানিকটা রঙিন হতে পারত আহসান এইচ মনসুরের জন্য। কিন্তু ভেঙে পড়া শরীরের পুরো ভরটা হাতের লাঠিতে রেখে বের হলেন নিশ্চুপ বিষণ্ণ মনে।
18 মাস আগে বয়সের আইন বদলে গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে টেকসই করতে চেয়ারে বসেই তিনি শুরু করেন একের পর এক সংস্কার। ঘুম হারাম করার হুঙ্কার দেন লুটপাটকারীদের বিরুদ্ধে। এছাড়া ঋণ খেলাপিদের কঠোর বার্তা দিতে থাকেন IMF এর সাবেক এই কর্মকর্তা। পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে 7 এবং তার নিচে অল্প কয়েকদিনের মধ্যে আহসান এইচ মনসুর ভেঙে দেন বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ। বেশ কয়েকটি দুর্বল ব্যাংকের সম্পদমান যাচাই শুরু করেন তিনি। তবে তার আমলে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল 5টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করা, যা তার সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে নানা মহলে। অন্যদিকে টাকা ছাপিয়ে সাহায্য না করার দৃঢ় প্রত্যয় থাকলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি তিনি। শুরু থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতির চিরায়ত তত্ত্বের কঠোর প্রয়োগ করেন আহসান এইচ মনসুর। কয়েক ধাপে নীতি সুধার তুলে দেন 10%, ফলে ব্যাংক ঋণের সুধার উঠে যায় 14% পর্যন্ত। ব্যবসায়ীদের তুমুল তর্কের মুখেও শেষ পর্যন্ত মূল্যস্ফীতির দোহাইয়ে সেই অবস্থানে অনড় থাকেন তিনি। তার সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নামে 6% ঘরে। আমার রেট হচ্ছে 122, তোমার রেট তুমি 150 চাও, আই উইল নট বাই ফ্রম ইউ। ব্যাংক খাত সংস্কারে 3টি টাস্ক ফোর্স গঠন হয় তার আমলে। অর্থ পাচার বন্ধ ও ফেরাতে নিতে থাকেন উদ্যোগ। যদিও অগ্রগতি হয়নি খুব বেশি, তবে বৈধ পথে প্রবাসী আয় আনতে গেল 1.5 বছরে ভালো সাফল্য ছিল তার। কেননা 20 বিলিয়নের ঘরে থাকা সেই আয় তার আমলে ছাড়ায় 30 বিলিয়নের ঘর। ঘোষিত হার আছে। এই সময়ে $10 বিলিয়ন রিজার্ভ বাড়লেও তার বড় একটা অংশ ছিল বাজার থেকে কেনা। আর IMF এর শর্ত মেনে ডলারের দর বাজারমুখী করলেও তা ধরে রাখেন নির্দিষ্ট অবস্থানে। কোনো মতেই 100 টাকা পেত না এটা, এই ব্যাংকগুলো কোনো উপায়ই ছিল না পাওয়ার। খেলাপি ঋণ কমাতে দৃঢ় থাকলেও তার সময়ে উঠে যায় 35%। শুধু তাই নয়, নীতি সহায়তার নামে বিশেষ সুবিধা ও খেলাপিদের ছাড় দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্বল 6 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেন গভর্নর, কিন্তু তা বাস্তবায়ন হয়নি এখনো। শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে ব্যাপক উদ্যোগী হন তিনি, তবে তার অনুমোদন দেয়নি অন্তর্বর্তী সরকার। মনুল হাসান, 71, ঢাকা। গেল 20 বছরে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাট ও পরিকল্পনাহীন উন্নয়ন চ্যালেঞ্জে ফেলেছে নতুন সরকারকে। ফলে পাহাড় সমান দেনা মাথায় নিয়ে সাজাতে হচ্ছে নতুন পরিকল্পনা। 71কে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, গরমে বাড়তি চাহিদা মেটাতে বড় চ্যালেঞ্জে জ্বালানি আমদানি। এছাড়া বকেয়ার অর্থ পরিশোধ নিয়েও আছে দুশ্চিন্তা। এমন অবস্থায় গ্রাহকদেরকে বাস্তবতা আমলে রেখে কম বেশি লোডশেডিংয়ের যন্ত্রণা সহ্য করার কথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। নতুন সরকারও দায়িত্ব নিয়েছে ঠিক এই সময়টাতে। ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা ও ঋণের বোঝা মাথায় রেখেই এই খাত ঘিরে সাজাতে হচ্ছে নতুন পরিকল্পনা। কেননা জ্বালানি আমদানি ও পুরনো বকেয়া পরিশোধ করে গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 71কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বারবার এই বিষয়টি তুলে ধরছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, বিএনপির আগের আমলে উৎপাদন কম হলেও তা ছিল পরিকল্পিত, কিন্তু আওয়ামী লীগের আমলে সীমাহীন লুটপাট ও দৃশ্যমান উন্নয়নের আড়ালে অব্যবস্থাপনায় জড়িয়েছে পুরো খাত। ফলে শঙ্কা তৈরি হয়েছে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া নিয়ে। আর্থিকভাবে এই মিনিস্ট্রিকে মোটামুটিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এত দায়, এত ঋণ, এত কিছু আছে, এগুলোকে একসাথে করে আবার ঠিক করে মানে এই রেল লাইনের মধ্যে ফেলানো ইটস এ ডিফিকাল্ট টাস্ক। তো সেটাই চেষ্টা করছি। তো এখন এই যে রমজান, তারপর ইরি মৌসুম, সেচের মৌসুম, এগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট প্রয়োজন, তৈরি করা প্রয়োজন, সেটা মোটামুটিভাবে রেডি করে ফেলছে। বিভিন্ন সংস্থার হিসেবে বর্তমানে দেনা রয়েছে 45,000 কোটি টাকার উপরে। এর মধ্যে কেবল বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো পাবে 14,000 কোটির বেশি। ফলে সেই দেনা পরিশোধ এবং সমান্তরালে জ্বালানি আমদানি করতে না পারলে কঠিন হবে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ। মন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে বসে বিষয়টির যৌক্তিক সমাধান চায় সরকার। তো বকেয়াটা হতে দিল কেন তারা? এখন একটা গভর্নমেন্ট 7 দিন হলো আসে নাই, তুমি পাওয়ার স্টেশন তোমার হাতে আছে বলে তুমি আমাকে বলবা যে না হলে তোমরা সাপ্লাই দিতে পারবা না। আমার যেমন সব গ্যারান্টি আছে, তোমাদেরও গ্যারান্টি আছে আমাকে বিদ্যুৎ দিতে হবে। সুতরাং এইভাবে কথা আমাকে আলোচনার মাধ্যমে যতটুকু আমি পারি আর যতটুকু সরকার দিতে পারে ততটুকু দেবো,
এবং পাওয়ার স্টেশন চালাতে হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,000 মেগাওয়াটের বেশি, যার বড় একটা অংশই অলস বসে থাকে জ্বালানির অভাবে। কিন্তু মোটা অঙ্কের অর্থ গুনতে হয় ক্যাপাসিটি চার্জ বাবদ। মন্ত্রী জানান, বিষয়গুলো পর্যালোচনার জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ সময় বিদ্যুতের দাম পর্যালোচনারও আভাস দেন তিনি। বিদ্যুৎ ইজ এ কমার্শিয়াল আইটেম, বিক্রি কিনে আছে এর মধ্যে। আবার বিদ্যুৎ না দিলে জনগণের ভোগান্তি হবে, এবং বিদ্যুতের যে দাম, সেই দাম যদি আমি জনগণকে দেই, জনগণের পে করতে অসুবিধা হবে। তো এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমাকে সবগুলোকে একসাথে করতে হবে। জনগণের যেন কষ্ট কম হয়, বিদ্যুৎও যেন আমরা দিতে পারি ঠিক মতো। বিদ্যুৎ খাতে সিস্টেম লস প্রায় 7%। মন্ত্রী জানান, এটি কমাতে পারলে সুবিধা পাবেন ভোক্তারা। রুহুল আমিন, 71, ঢাকা। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অর্থ যোগান চ্যালেঞ্জিং হবে নতুন সরকারের জন্য, তাই রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে আর্থিক সংকটের এই সময়ে কঠিন হবে বাড়তি চাপ সামাল দেয়া। আরো জানাচ্ছেন রাকিব হোসেন। কড়াইল বস্তির সঙ্গে গুলশান, বনানী আর মহাখালীকে আলাদা করেছে এই লেক, যা পারাপারের একমাত্র অবলম্বন নৌকা, যেখানে রুটি রুজির বন্দোবস্ত মিলন মাঝির। দৈনিক 700 টাকা মজুরিতে চালাতে হচ্ছে তার 6 সদস্যের পরিবার। দেখা গেছে মাসের ভিতরে 20 দিন, মাঝি বেশি তো 20 দিন চালাই, 10 দিন আবার অন্যান্য কাজ করি। আর যা মায়না পাই এই দিয়ে তো আর চলে না সংসার, খুব টানা হেঁচড়া হয়ে যায়। শুধু মিলন মাঝি নয়, কড়াইল বস্তির বেশিরভাগ পরিবারের অবস্থা একই। দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় বিপাকে বহু মানুষ। তাই তো স্বল্প মূল্যে টিসিবির ডাল তেল কিনতে এমন ভিড় সাধারণের। দ্রব্যমূল্য বেশি বাজারে কিনতে পারে না, সেই জন্য তাড়াতাড়ি এগুলো দেওয়া দরকার, আরো বেশি দেওয়া দরকার। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সরকার। আগামী 4 মাস 14 উপজেলায় চলবে পাইলট প্রকল্পের কাজ। পরিবার প্রতি দেয়া হবে মাসিক 2,500 টাকা করে। আর প্রাথমিকভাবে 50 লাখ পরিবারের জন্য এই কর্মসূচিতে দরকার হবে 15,000 কোটি টাকা। শুরুতে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হলেও পরে তা আসবে বাজেট থেকে। বিশেষজ্ঞদের মতে এজন্য রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। স্বল্প মেয়াদে হয়তো বাজেটের সমস্যা অত বেশি হবে না, কিন্তু এই প্রোগ্রামটাকে যখন স্কেল আপ করা হবে তখন সরকারকে অবশ্যই বাজেটের সামর্থ্যের কথা চিন্তা করতে হবে। বর্তমান যে আয় আছে সরকারের, সেইখান থেকে আমাকে লিকেজ, করাপশন, অপ্রয়োজনীয় ব্যবহার বা লো প্রায়োরিটির ব্যবহার, সেগুলোকে বন্ধ করে বা চেঞ্জ করে আমাকে রিসোর্স রিঅ্যালোকেট করতে হবে অন্য জায়গা থেকে। বর্তমানে প্রায় 1,15,00,000 মানুষ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো কর্মসূচিকে ফ্যামিলি কার্ডে অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে না। আবার সুবিধাভোগীদের তালিকায় দলীয়করণ হলেও মিলবে না কাঙ্ক্ষিত সুফল। ওই রাজনৈতিক যে অ্যাবিউজটা হয়েছে সেটাকেও আমার মনে হয় খুব দ্রুতই আইডেন্টিফাই করতে পারবে, এবং নতুন করে যাতে রাজনৈতিক অ্যাবিউজ না হয় এই ব্যাপারে সরকারে আমার মনে হয় নীতি নির্ধারক পর্যায়ে একেবারে খুব সতর্ক থাকতে হবে। যদি একটা প্যাকেজের আওতায় আনা হয় তাহলে হয়তো কম খরচে করা যাবে, কিন্তু আমি মনে করি যে নতুন যে ভাতা দেওয়ার কথা সরকার চিন্তা করছে ফ্যামিলি কার্ডের আওতায়, সেটাকে ইনট্যাক্ট রেখে এর উপরে যেন আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা দিতে পারি, তাহলে হয়তো এটা আরও অনেক বেশি এফেক্টিভ হবে। আগামী 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করার পরিকল্পনা সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা। মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে বিপক্ষের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি স্পর্শকাতর বিধায় এখনই মন্তব্য করবে না সরকার। সচিবালয়ে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই সময় লেবুর দাম নিয়ে মন্ত্রী বলেছেন যে চাহিদা বাড়ায় লেবুর দাম বেড়েছিল, আর এতে কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তবে এখন বাজার স্থিতিশীল আছে। আশ্বাস দিয়েছেন যে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে কাজ করে দেখাবে সরকার। তিনি আরও মন্তব্য করেছেন যে টিসিবির পণ্য নিতে গিয়ে ট্রাকের নিচে পড়া বেশ দুঃখজনক। নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা ছিল চুক্তির আলাপ আলোচনাকালীন সময়, মানে ডিউরিং দি নেগোসিয়েশন পিরিয়ড। আর দ্বিতীয়ত, এই চুক্তি বিষয়ে আমি প্রথমেই আপনাদের অনুরোধ করেছি, চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই বিকাশমান পরিস্থিতিতে যখন দি সিচুয়েশন ইজ ভেরি মাচ ইভলভিং, আমার অনুরোধ আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজোরি করবেন না।
ট্রাম্পের চাপের মুখে দেশীয় উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার তৈরি করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গেল দিন এমন মন্তব্য জানিয়েছেন আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। বলা হয় যে গত বছর অ্যাপল যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পর এমন পদক্ষেপ নিয়েছে। এর আগে আইফোনের উৎপাদন আমেরিকায় স্থানান্তর না করলে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসায় ট্রাম্পের শুল্ক আরোপের ফলে $3 বিলিয়ন বেশি ব্যয় করেছে অ্যাপল, যদিও ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় $1 মিলিয়ন খরচ করেছিল প্রতিষ্ঠানটি। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।